এখনো বলছি যে বিএনপি যখন সংস্কার প্রস্তাব কয়েক দফা দিছিল বেগম খালেদা জিয়া, তখন শব্দটা সংস্কার লিখেছিল, এটা ঠিক। এটা সংশোধন বলেন আর সংস্কার বলেন একই কথা, কিন্তু সংবিধানে কিন্তু উনি ভালো জানে সংশোধন আছে, সংস্কার কোথাও নাই। সংস্কার নাই, রিফর্ম নাই, না সংস্কার শব্দটা সংবিধানে নাই। হ্যাঁ, এটাই সংশোধন আছে। হ্যাঁ, সংশোধন অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, সংস্কার করতে পারবেন না। হ্যাঁ, তো সংশোধন আপনি করবেন। কিন্তু আমি দেখলাম যে সালাউদ্দিন সাহেব বলছে যে যেটা 7 অনুচ্ছেদে কিছু ম্যান্ডেটরি ইস্যু রাখছে, যেটা সংসদ শেখ হাসিনা করে থেকে গেছে, যে এটা সংশোধন করা যাবে না। তো সংসদ যদি একমত হয়, সেটা তিনি বলছেন আমরা সংসদে একমত হলে করা যাবে না কেন? সংসদ জনগণের সার্বভৌম, সংসদ মনে করতেছে এখন এটা থাকবে না। তো আমার বক্তব্য হচ্ছে মৌলিক যেসব জায়গায় শেখ হাসিনা বেরিয়ে তুলে দিছে, সেই সব জায়গায় একমত হয়ে সেগুলো সংশোধন করুক, করে ফেলুক, বাদ দিয়ে দিক। অষ্টম সংশোধনী বাতিল হলো না, সবাই ঐকমত হয়ে হাইকোর্টের বেঞ্চ দিয়ে এখন যেটা বলছিলেন, আপনি চাইলেই পারেন না, কারণ সংসদেরও লিমিটেশন আছে, এটা বলে কনস্টিটিউশন লিমিটেশন। আরে এখনই পার্লামেন্ট ইজ নট দ্য সুপ্রিম। কিন্তু আরেকটি ব্যাখ্যাও আছে যে ওই লিমিটেশনের কারণেই আসলে যেভাবে গণভোটটা হয়েছে সেটা হতে পারে না। না, এই কথাটা তাহলে, হ্যাঁ, আপনার এই কথাটা যদি হয়ে থাকে, মানে কনস্টিটিউশনের মধ্যে থাকলে গণভোট হতে পারে না, তাহলে আপনি তো কনস্টিটিউশনের বাইরে আছেন রে ভাই। আপনি যে সরকারের মাধ্যমে ক্ষমতা আসছেন, সেই সরকার তো কনস্টিটিউশনের বাইরের সরকার, তাহলে আজকে আপনি কনস্টিটিউশন করতে। আমি বলি জামাতকে, আমার কথা হলো আপনি তো আওয়ামী লীগের ব্যাপারে অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা যে এক্সিকিউটিভ অর্ডারে ডক্টর ইউনূস করছিল, সেটাকে বহাল রেখে আপনার সন্ত্রাস বিরোধী আইন হলো, জামাত ইসলাম বসে রইল, খুশি হইলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। হ্যাঁ, তো এটা তো আপনি খুশি হন? হ্যাঁ, না আমি রাজনীতি দিয়ে শোনেন, নেপালের মতো আপনি ইলেকশন 6 মাসের ভিতরে দিতেন, আওয়ামী লীগ এমনি ভেনিশ হয়ে যেত, কেউ ভোট দিত। আপনি ইউনিসের পক্ষে থেকে সরকারের পক্ষে এনসিপি জামাত থেকে সরকারের সাথে ইলেকশনটা হইতে দিলেন না, এবং ইউনিসও ভাবলো যে এটার ভর করে আমি ডিপ স্টেটের কথা কইছে না সজীব ভুইয়া, 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চেষ্টা করছে, তো চেষ্টা করে দেশটারে ফোকলাও বানাইছে, দেশটা চালাতেও পারে নাই, এবং ইলেকশনটাও সবকিছু অবৈধ বানাইছে। সেকেন্ডলি, ডক্টর জাহিদ ব্যক্তিগতভাবে ভারতের অনেক কিছুতে অনেক বক্তব্য দেয়, যে বক্তব্যকে আমি সমর্থন করি না। সেজন্য আমি বলি আপনি এখনো বুঝতে ব্যর্থ হচ্ছেন যে ভারত আমাদের শত্রু, এবং আমি আশা করি এবারে হয়তো তার সেই শুভ বুদ্ধির উদয় হবে, যে সে বলবে যে না, আর দয়া করে আর একটা জিনিস আপনাকে বলি, ভারত না, বিরোধী দল সরকারকে চাপে রাখতে। তার কি ধরনের বক্তব্য থেকে আপনি এটা বলছেন? কারণ তিনি আমাদের অনুষ্ঠানে অনেকবার এসেছেন, ওই চেয়ারে বসে থেকে কয়েকদিন আগে বলছে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, ভারতের সাথে ফ্যাসিলিটেট করতে চাই, শাস্তি পেতে হবে। এবং এই ছেলেটা যদি এটা করে থাকে, যেহেতু এটা মানে কি বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী তো অলরেডি সংসদে দাঁড়িয়ে একটা কথা বলছেন, তার এগেনস্টে জামাত ইসলামের যে উপনেতা উনিও কথা বলছেন। তা আমার মনে হয় এটা তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কথা বলা ঠিক না, এবং তদন্ত রিপোর্ট এসে যদি এই ছেলে সত্যিই দায়ী হয়, তার বিচার হওয়া উচিত। এর বাইরে কিছু এই মুহূর্তে বলা উচিত হবে না। আচ্ছা, কিন্তু আপনি বলেছেন যে ব্যক্তির দায় দলের উপর চাপানো ঠিক না, কিন্তু এর আগে আমরা দেখেছি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সে বিএনপির সাথে কোনোভাবে সংশ্লিষ্ট হয়ে থাকে, তার বিরুদ্ধে অভিযোগ আসলে তখন সেই দলকে বিভিন্নভাবে আপনারা চাঁদাবাজির অভিযোগ আসলে চাঁদাবাজ বলেছেন, বা এ ধরনের কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগে দলকে অভিযুক্ত করেছেন। সেই জায়গা থেকে প্রশ্ন থেকেই যাচ্ছে যে সমানভাবে আপনারা অপরাধকে দেখেন কিনা। আমি আপনার কাছে আবারও আসবো, এম এ আজিজ আপনার মন্তব্য শুনতে চাই যে রাজনৈতিক দলের নেতারা আসলে অপরাধকে সমানভাবে দেখে বলে আপনি মনে করেন কিনা। ধন্যবাদ আপনাকে। দেখেন, ধর্ষণ আমি যে চোখে দেখি, শাহরিয়ার ভাই সেই চোখে দেখে না। কারণ ধর্ষণ আমি একটা ইউটিউবে দেখলাম, শাহরিয়ার ভাই বলতেছে যে মাদ্রাসা মক্তবে যেসব বলৎকার করা হয়, ধর্ষণ করা হয়, 12 রাকাত নামাজ পড়লেই এটা পাপ মোচন হয়। আচ্ছা, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি তো জামাতের নায়েবে আমির, তিনি তো বলছেন ধর্ষণের পরকীয়া করা উত্তম। এগুলো তো বলছে, বললে খুবই নিন্দনীয়। আমার কথা হলো যে শোনেন, এই যে মাদ্রাসা মক্তবে এখন বলৎকার, রেপ, এগুলো মহামারী আকার ধারণ করে গেছে, এবং জামাত দুই একটা হয়তো টোকেন, দুই একটার শাস্তি দিয়ে, কিন্তু এটার ব্যাপারে কোনো কথা বলে না, তো কথা বলতেছে না, তো জামাতের লিডারশিপ থেকে কোনো কথাই বলতেছে না। যেমন ধরেন চাঁদাবাজির অভিযোগ আছে, হ্যাঁ, চাঁদাবাজি, মহামারী, বলৎকার তো এখন সবচেয়ে টপ বদল বাংলাদেশে। বলৎকার এবং আপনার রেপ করা, ধর্ষণ করা, এটা একটা মহামারী আকার ধারণ করে গেছে। এই জায়গা তো সমাজ ঠেলে দেওয়া যাবে না, যারা করে তাদেরকে শর্ট করছে। আপনি বলেন যে দেখেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তখন এসিড থ্রোয়িং হতো,
তো উনি আইন করলেন মৃত্যুদণ্ড যাবজ্জীবন, আইন প্রয়োগ করলো, এখন আছে কোনো এসিড থ্রোয়িং নাই। আইন করে এই ধর্ষণের ব্যাপারে যদি ওরকম কঠিন আইন না থাকে আইন করা উচিত। সংসদ বসে আইন করতে পারে না, সংসদে গেছে আমি দেখি জামাতের লোকরা তো সব ভিতরে ভিতরে মুক্তিযোদ্ধা হইতে চায়। হ্যাঁ, প্রশ্ন করলে কয় মুক্তিযোদ্ধা, কয় আমি কি, আমি তো জন্মগ্রহণ করি নাই। আবার কয় আমি শিশু মুক্তিযোদ্ধা, আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল, আমার চাচা মুক্তিযোদ্ধা ছিল, অথচ হাতে জন্মই গ্রহণ করছে 1988 সালে। বলেন কেমনি হয় মুক্তিযোদ্ধা বলেন? তো এই জন্যই বলছি যে এখন জামাতের সবগুলো লোকের হয় ডিফেন্সিভে চলে গেছে, যে তাদেরকে ওই ইয়ে করা হয়, স্বাধীনতা বিরোধী বলা হয়, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বলা হয়। এই জন্য একটা দুর্বলতা দাঁড়াইছে, আমাদের এখন মুক্তিযোদ্ধা হইতে হবে। পার্লামেন্টে দাঁড়ায় মুক্তিযোদ্ধা বলে যে আমি মুক্তিযোদ্ধা, চাচা মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা। শহরের বাইরে তো কয় আমার বাপে মুক্তিযোদ্ধা ছিল, চাচাই মুক্তিযোদ্ধা। তারা কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি দুর্বল আছে, কিন্তু স্বীকার করেন না, স্বীকার করেন। এইটাই হলো পলিটিক্যাল স্টান্টবাজি। আমার মনে হয় যেটা স্বীকার করেন সেটা করে ফেলেন, সমস্যা কি? আচ্ছা, আমরা ধর্ষণ অপরাধ নিয়ে কথা বলছিলাম, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, একটু তো আপনি নিয়ে আসলেন যে মাদ্রাসায় যে ধর্ষণ হচ্ছে সেটা বন্ধ করা উচিত, কিন্তু আমি জানতে চাইছিলাম যে এই অপরাধটা এটা গুরুতর একটি অপরাধ, সেই অপরাধকে রাজনীতিবিদরা যদি সমানভাবে না দেখে, অপরাধকে সমানভাবে ট্রিট না করে, নিজেদের দলের কেউ অপরাধী হলে যদি তার পক্ষে দাঁড়িয়ে যায় নিয়ে বিনিয়ে, সেটা হলে তো আসলে অপরাধ থেকে আমরা কখনো মুক্ত হব কিনা, আপনি কি সেরকমটা দেখেন? আমি যেমনটা শুরুতেই প্রশ্ন করেছিলাম যে আমরা অনলাইনে দেখছি যে যেন এমনটাই মনে হচ্ছে যে ধর্ষকের পক্ষে এক ধরনের কথা বলা হচ্ছে। শোনেন, আমি ভিডিও রাখি, অনেক ভিডিও ধরা আছে কিভাবে মাদ্রাসা মক্তবে শিশুদেরকে অত্যাচার করা হয়। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। প্রত্যেকটা প্রতিষ্ঠানে নজরদারি করা উচিত এবং সিসি ক্যামেরা লাগায় দেওয়া উচিত এবং এটার কঠিন বিচার করা উচিত। আইন না থাকলেও আইন তৈরি করা, উনি ভালো জানে যে ধর্ষণ করলে, বলাৎকার করলে কি হয়। আইন না থাকলে আইন করা উচিত। এদের সাথে সাথে ঝুলায় শর্টকাটে, যে রামেসা হত্যা মামলা হয়েছে না, ওইভাবে মামলা করে শর্টকাট আলাদা বেঞ্চ টেঞ্চ করে দ্রুত এটাকে মহামারী থেকে সমাজকে উদ্ধার করা উচিত। ধর্ষণ আমরা মুসলমান অধ্যুষিত দেশ, এখানে ধর্ষণ বলাৎকার থাকবে কেন? এগুলো ফাও কথা কেন? এগুলো ফাও কথা। আমি আপনি মাদ্রাসার বিষয়টি নিয়ে এসেছেন, আমরা জানি যে একের পর এক এরকম অভিযোগ আসছে এবং সেক্ষেত্রে আসলে শিশু থেকে ছেলে মেয়ে কেউই বাদ নেই, সবার কথাই আসছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমরা যখন মিরপুরে একটি কন্যা শিশু যখন ধর্ষিত হলো, তখন আমরা দেখলাম যে তার বিচারটা এমনভাবে চাওয়া হলো, আমাদের হাতে আসামিকে ছেড়ে দেন, আমরাই বিচার করব, শরিয়া আইনে বিচারের কথা বলা হলো। কিন্তু মাদ্রাসায় যখন এই ধরনের অপরাধ হয় তখন কেন শরিয়া আইনের কথা আসে না, বা মাদ্রাসার অপরাধগুলো সেভাবে সামনে কেন আসে না? আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি, রাজনৈতিক দল ঐক্যমত হলে আইন থাকলে সে আইনের প্রয়োগ হয়। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রামিসা, বাংলাদেশের ইতিহাসে। আপনি আইনের লোক, আমার মনে হয় যে আপনাকে বলার দরকার নেই, কিন্তু আমার মনে হয় নামটা আমরা না নেই, কারণ এখানে ভিকটিমের নাম না নিয়ে একটা আইন। অবশ্যই অবশ্যই এটা আগে ছিল, আমরা ABC বলে বলতাম কখন, এবং বাচ্চাদেরকে মেয়েদেরকে আমরা বলতাম না, কিন্তু এখন পেপার পত্রিকা এগুলো কিচ্ছু মানতেছে না, যেটা অনাকাঙ্ক্ষিত। এনিওয়ে, আমি মাপ চেয়ে নিচ্ছি, আল্লাহ ওনার মেয়েটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। হ্যাঁ, আমরা নাম বলি। আপা, আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসলে এটা আমাদের রিমাইন্ড করা উচিত, কারণ আমি দেওয়া উচিত না। তো আমাদের একটা মেয়ের আমরা কিন্তু বিচার সম্পন্ন করতে পারছি এবং 14 দিনের মধ্যে। এবং যদি বলা হয় যে বিএনপি সরকারের বড় সফলতা, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই 3 মাসের মধ্যে বাজেট টাজেট কিছু না, মনুষ্যত্ব, মানবিক মূল্যবোধের যখন অবক্ষয় ঘটে তখন কিন্তু সমাজে এই অস্থিরতাগুলো সৃষ্টি হয়। এবং এই অস্থিরতার মধ্যে একটা কঠোর বার্তা দেওয়া, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ ছিল না, বছরের বছর পড়ে থাকতো। সেখানে 14 দিনের মধ্যে নিচে ট্রায়াল শেষ করে স্পেশাল বেঞ্চ হাইকোর্টে দিয়ে এই ডেথ রেফারেন্স শুনানি হচ্ছে। আমি খালি আপনাকে একটা জিনিস একটু মনে করাই দিই, ভাইয়ের এটা মনে থাকার কথা, সেটা হচ্ছে 1995 সালে দিনাজপুরে ইয়াসমিন নামটা আমি একটু বললাম, খালি রিমাইন্ড করে দিন। ইয়াসমিন বলে একটা মেয়ে কিন্তু এরকম একটা ঘটনা ঘটছিল এবং সে মারা গেছিলেন। আমার ফাঁসি চাই, এই বইটায় 143 পাতায় শেখ হাসিনা বলতেছে 20 লাখ, কাকে বলতেছে বলে দিচ্ছে, সেটা আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম উকিল সাহেবকে বলতেছে 20 লাখ টাকা নিয়ে যান, এটাকে যে করে হোক ইস্যু বানাতে হবে এবং খালেদা জিয়াকে পতন ঘটাতে হবে। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছে বিদায় নিয়ে টাকা নিয়ে বিদায় নিয়ে গেলেন। তো এটা লিখতেছে কে দেখেন, এই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু জানে। আর তারপর আসেন পরের পাতায় 145 নম্বর পাতায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1995 সালে বলতেছে হরতাল ডাকছে, সচিবেরা হেঁটে হেঁটে সচিবালয়ে যায়।
বলছে যে সচিবকে তুমি মানে শব্দটার জন্য আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, এই দেখেন উল্লঙ্ঘ করছে, উলঙ্গ করতে পারবেন আমার পড়তে ইয়া হচ্ছে, তাকে প্রতিজনকে সে 20,000 টাকা করে দিল ছাত্রলীগের, যে যাও তোমার কাজটা এটা। তাহলে আজকে যে কথাটাই হচ্ছে, সমাজকে কিন্তু 17 বছর আমরা ভেঙে চুরমার করে দিচ্ছি। আমাদের মধ্যে মানুষত্ব, মনোবদ্ধ বোধ, এই যে বলতেছেন ছেলে মেয়ে না, মাদ্রাসা স্কুল না, কারো না কারো সন্তান তোরে ভাই, আমার হোক আপনার হোক কারোর সাথে, এবং এটাকে কোনোভাবে সমর্থন করার কোনো ইয়া নাই। তবে বলতে হবে এটা একটা মরণ ব্যাধি হয়ে গেছে, দাদার মতো এটা একটা ব্যাধি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সব জায়গায় সব ক্ষেত্রে এটা বন্ধের সব জন্য ক্ষেত্রে সমানভাবে এটা অ্যাপ্লাই করা উদ্যোগ নেওয়া উচিত কিনা, এবং এবং মাদ্রাসায় যে বলাৎকারগুলো হচ্ছে সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মনিটরিংটা করা উচিত কিনা এবং দ্রুত বিচার শেখানো করা উচিত? খালি বলবো না, এখানে একটু টেকনিক্যাল সমস্যা আছে। টেকনিক্যাল সমস্যাটা যেমন আপনি শাপলা হত্যার কেন পুরো তালিকাটা আসেনি জানেন? এতিম বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি মাদ্রাসায় পড়ে, নাম্বার 1। নাম্বার 2, তাদের গার্ডিয়ান বলে কিন্তু কেউ নাই। আমার বলে আমার মা 2টা মাদ্রাসা চালায় এবং সেটা করুণ অবস্থা। শীতের মধ্যে ছোট ছোট বাচ্চার গায়ে দিলে নিচে দেওয়ার কোনো দোষক থাকে না। তাহলে এরকম একটা জায়গায় একটা বাচ্চার প্রতি মানসিক বা শারীরিক কোনো কিছু হলে সেটার জন্য যে কেউ প্রোটেস্ট করবে, সেই জিনিসটা কিন্তু আমাদের এই সামাজিক সিস্টেমেই নাই। সো আপনাকে যদি দেখতে হয় ব্যাধিটার প্রথম জায়গায় মনিটরিং সিস্টেমটা, ভাই যেটা বললো সিসিটিভি কেন 10টা না আরো, আপনাকে এগুলো সবগুলোতে আপনাকে প্রতিটা বাচ্চার আইডেন্টিফাই করতে হবে এই বাচ্চাগুলো কার, কোন মাদ্রাসায় কতগুলো বাচ্চা। অপরাধকে সব জায়গায় সমানভাবে দেখতে হবে এবং রাজনীতিবিদদেরও আশা করি অপরাধকে সব জায়গায় সমানভাবে দেখতে হবে এবং এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, সমর্থন করা যাবে না। এই জায়গাতে যদি আপনি না আসেন তাহলে আপনি রাজনীতি স্ট্যান্ডবাজি বললো, ভাই আপনার রাজনীতি থাকবে না। 71 নিয়ে এখানে এমি আজিজ একটি কথা বললেন, সেই প্রসঙ্গে শুনতে চাই। আমরা জানি যে নীলফামারী 4-এর সংসদ সদস্য মুস্তাকিম চৌধুরী তিনি বলেছেন যে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু এটা আপনি জানেন যে ইতিমধ্যে তথ্য অনেক জায়গায় এটা নিউজও হয়েছে যে তার বাবা আসলে তার জন্ম হয়েছে 1981 সালে। আপনি তো জামাতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তার বাবা তার জন্ম 1981 সালে, কিন্তু তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তার বাবা। বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন, আপনি জানেন কিনা? আচ্ছা, আমি এই বিষয়টা আপনার কাছে আসার সময় আমি খালি ফেসবুকে দেখলাম, এর বাইরে আমি দেখিনি। তবে আপনাকে আমি তার বক্তৃতা, আচ্ছা আপনাকে একটুকুন বলি, যেহেতু ভাই বলছেন এই বিষয়ে আর করার কিছু নেই। কথা হচ্ছে এই ধরনের কাজ করা উচিত না। মুক্তিযুদ্ধকে আমি সবসময় একটা জিনিস বলছি, বাংলাদেশ জামাতে ইসলাম মুক্তিযুদ্ধে যে স্ট্যান্ডিং নিছে, ভারতের আধিপত্যবাদ সেটা আলাদা। এখন এই জায়গা থেকে আমাকে বের হয়ে আসতে গেলে সবাইকে মুক্তিযুদ্ধ হতে হবে তা না। আমি যেমন বলি যে মুক্তিযুদ্ধ মানে পরাধীনতা, এটা আমার স্ট্যান্ডার্ড, এটা আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি যে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশ একটা মানচিত্র পাইছে, পতাকা পাইছে, কিন্তু ভারতের আধিপত্যবাদ পাইছে। এটাকে হালাল করার জন্য ভাই যেমন বললেন যে আমি মুক্তিযুদ্ধ পরিবার হলেই যে আমাকে ওই স্ট্যান্ড থেকে বের হয়ে আসতে হবে, নট নেসেসারিলি। যেমন আর একটা জিনিস বলি যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করছে তারা তাদের লজিক দেখে বলতেই পারেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যেমন গান্ধীজি কি ভারত বিভক্তির বিপক্ষে ছিলেন না? গান্ধীজিকে কি রাজাকার বলছে পরে 47-এর পরে? গান্ধীকে কি রাজাকার বলা হয়েছে না? আপনি একটা জিনিস দেখবেন 47-কে জিতে গেছে না, গান্ধী তো চায়নি ভাগ, গান্ধী তো লাস্ট দিন পর্যন্ত ভাগ চায় না, তাই না? এখানে তো রক্তক্ষয়ী যুদ্ধ ছিল না, এখানে শুনে রক্তক্ষয়ী চরম দুর্ভাগ্য ছিল মুসলমানদের। বার্নিং ট্রেন, এই সিনেমাটা তৈরি হয়েছে, মানে আমার বোন দেখছে, জ্বলন্ত মানুষকে জ্বলন্ত ট্রেনে আপনি পোড়ায় দিচ্ছেন। এরকম বিভৎস কাহিনী কিন্তু 71 হয়নি। আপনি 47-এ দেশ বিভাগের সময় যত লোক উদ্বাস্ত হয়েছে, যত লোক একটা চলন্ত ট্রেনে পুড়ে গেছে, তারপরে তো কেউ বলে না নেহরু এর জন্য দায়ী, নেহরু একটা জল্লাদ, বলেনি তো। নেহরুকে এই জন্য কেউ বিচার চাইছে না, বিচার চায়নি। আপনি দাঙ্গায় কত মুসলমান মারা গেছে কলকাতায়, সোহরাওয়ার্দী তার জন্য বলছে, এটার জন্য সেটা তো দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, এক্স্যাক্টলি 47-এ হয়নি, সেটা আরো অনেক আগে থেকে। না 47 আপনি ওই প্রেক্ষাপটটা চিন্তা করেন। আপনি 71-এ কি এরকম দাঙ্গা হয়েছে? এবং দাঙ্গা হয়েছে কি বিহারীদেরকে, মুসলমানদেরকে মেরে ফেলে দিচ্ছে, মুসলমানকে মুজিব বাহিনী মেরে ফেলে দিচ্ছে। মুজিব বাহিনী স্বাধীনতা যুদ্ধের আগে ভাই বলুন, আপনি চিটাগাং, সৈয়দপুর, সান্তাহার এগুলোতে হাজার হাজার মানুষকে, আবাল বাচ্চা বৃদ্ধ বনিতা, আমি কি এটা সমর্থন করবো? জীবনেও না। আমার কাছে এখনো বলতেছি 71 শেখ সাহেব যা করে গেছেন এটা বাংলাদেশের মুক্তি আনেনি। এখন যে প্রসঙ্গে আসছেন এমপি সাহেব যে কথা বলছেন, না ঠিক আছে, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাই, কারণ আপনি যে কথাটা আগেও বলেছেন যে 1971-এ জামাত ইসলামের যে পজিশন ছিল সেটা আসলে তখন অনেকে বুঝতে পারেনি, পরবর্তীতে বুঝতে পেরেছে। এটা 25 তারিখের পরে তাদের এটা রাজনৈতিক ভুল, তাদের 25 তারিখের পরে সমর্থন দেওয়া কোনোভাবে উচিত হয়নি, তারা সমর্থন দিয়েছে। এই জায়গাটা হচ্ছে আমার প্রথম কথা। বাংলাদেশ জামাত ইসলাম 25শে মার্চের পরে পাকিস্তানকে কোনোভাবে সমর্থন দেওয়াটা এটা একটা রাজনৈতিক ভুল ছিল।
কিন্তু কথা হলো রাজনৈতিক ভুল ডিসিশন রাজনীতি করতে গেলে অনেক ভুল আসে, অনেক সময় অনেক ভুল হয়। তাই বলে কি আমি রাজনীতি করব না, আমার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাব না? এই জায়গাতে হচ্ছে বাংলাদেশ। এই কথাটা যদি আজকে আওয়ামী লীগ বলে, এখন আওয়ামী লীগের কাছে চলে আসেন যে আওয়ামী লীগ আর জামাত ইসলামের মধ্যে পার্থক্যটা কি? আপনি কি পাকিস্তানের মানে আইয়ুব খান ইয়াহিয়াকে মাফ করছেন? শেখ হাসিনা আর ইয়াহিয়া এক সেম। আপনি তো বলতেছেন যারা, আপনি তো জাতীয় পার্টিকে মাফ করে দিয়েছেন বোন, জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিলেন না। জাতীয় পার্টি আর জামাত ইসলামের অবস্থাটা এইভাবে ধরি, জাতীয় পার্টির শরিক দল কার? আওয়ামী লীগের। আওয়ামী লীগ ইয়াহিয়া আর আওয়ামী লীগ সমান, তাহলে ইয়াহিয়াকে মাফ করিনি, মুসলিম লীগকে মাফ করিনি, ওয়াইপড আউট হয়ে গেছে, আওয়ামী লীগ ওয়াইপড আউট হয়ে যাবে। জাতীয় পার্টিকে আপনি এবারে ইলেকশন করতে দিচ্ছেন, তো জাতীয় পার্টির যে ভূমিকা, সেই ভূমিকা যদি আমি বলি যে জামাত ইসলামের ভূমিকা, জাতীয় পার্টির লোক কি হত্যা করছে এবারে 96, আমরা একটা লোককেও দেখিনি, জাতীয় পার্টির একটা লোককেও দেখিনি, সেজন্য কিন্তু মামলা দিতে পারেননি আপনি। না, আমার মনে হয় যে স্বাধীন দেশে যেটা হয়েছে আর একটি দেশের স্বাধীনতার যুদ্ধে দুটো এক্স্যাক্টলি সিমিলার। আপনি তুলনা করে কথা না, আমি এটা বলি আপনাকে, আমার কাছে তো মনে হয় যে প্রথম স্বাধীনতা যুদ্ধ যদি স্বাধীনতা যুদ্ধ বলা হয়, তাহলে স্বাধীনতা যুদ্ধ 96, 71 না। 71 খেলে আপনি কি ক্ষমতার পরিবর্তন হয়েছে? পাকিস্তানের হাত থেকে আপনি ভারতের হাতে পড়ে গেছেন, এর বাইরে তো কিছু না। এটা আমি বলতেছি মতামত, কারণ গণতন্ত্র এটাই। আমার বিশ্বাস 71-এর 16ই ডিসেম্বর ভারত যে ছিনতাই করে নিয়ে গেল, আপনি একটা পরাধীন জাতি হলেন 16ই ডিসেম্বর থেকে। আগে ছিলেন পাকিস্তানের হাতে, এখন ছিলেন ভারতের হাতে 55 বছর। এবং এই 24 প্রথম আঙ্গুল দিয়ে দেখালো যে ভারতের দাসত্ব করো না। আচ্ছা, আমার মনে হয় যে আমি একটু এম এ আজিজ আপনার মন্তব্য শুনতে চাই, কিন্তু আমাকে এটা বিরতিতে যেতেই হচ্ছে। বিরতির পর আমি ফিরে আসবো খুবই